হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাসরুম। আজ আমি আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে এবং প্রিন্সিপাল ভার্ব নিয়ে। তা এটা কম বেশি সবাই জানে যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স ফর্ম হয় না, কোনো সেন্টেন্স গঠন করা যায় না। এবার কোনো একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা সেটা অনেকেই বুঝতে পারে যে এটাকে ভার্ব বলে, কিন্তু সেই ভার্বটা কী ভার্ব, সেটা মেন ভার্ব নাকি সেটা হেল্পিং ভার্ব, সেটা অনেকেই বুঝতে পারে না ডিউ টু ল্যাক অফ কনসেপ্ট। তো আজকে আমি এটা ডিটেলসে বলবো। প্রথমে বলবো যে মেন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ কাকে বলে, যেটাকে প্রিন্সিপাল ভার্বও বলা হয়। বলছে যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলা হয়। অর্থাৎ কোনো একটা ভার্ব যদি কোনো একটা বাক্যে এমনভাবে ইউজড হচ্ছে যাতে সে অন্য কোনো ভার্বের সাহায্য নিচ্ছে না, সে নিজে নিজেই ব্যবহৃত হচ্ছে, সেই ধরনের ভার্বকে আমরা বলি যে প্রধান ক্রিয়াপদ বা প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি যদি বলি আই লাইক টি, আমি চা পছন্দ করি, এই পুরো সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে লাইক, আর অবজেক্ট হচ্ছে টি। এই পুরো সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব যেটা হচ্ছে লাইক, আর এই ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই ব্যবহৃত হচ্ছে, সেই জন্য লাইক ভার্বটা হচ্ছে যে এখানে মেন ভার্ব বা যেটাকে বাংলায় বলা হয় প্রধান ক্রিয়াপদ। এরপরে জানবো যে অক্সিলারি ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্ব হচ্ছে an auxiliary verb is one which helps a principal verb to form a tense or mood or voice, hence it is also called a helping verb। অর্থাৎ অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্বগুলো যেটা একটা মেন ভার্ব বা একটা প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়াপদকে সাহায্য করে সেই প্রধান ক্রিয়াপদের টেন্সটাকে গঠন করতে, তার মুডটাকে বা ভয়েসটাকে গঠন করতে সাহায্য করে, সেই জন্য অক্সিলারি ভার্বকে আবার হেল্পিং ভার্বও বলা হয়। অর্থাৎ যেটা অক্সিলারি ভার্ব সেটাই হচ্ছে যে হেল্পিং ভার্ব। কেন? কারণ এটা মেন ভার্বের টেন্স, ভয়েস, মুডটাকে গঠন করতে সাহায্য করে। এখানে একটা উদাহরণ দেখি, আই ডু নট লাইক টি, আমি চা পছন্দ করি না। এই সেন্টেন্সটার মধ্যে টোটাল দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে লাইক। এবার যদি আমি লিখতাম আই লাইক নট টি, তাহলে মুডটা কেমন হতো, সেন্সটা ঠিক আসতো না। সেই জন্য এখানে এই ডু ভার্বটাকে ইউজ করা হয়েছে, এর সাহায্য নেওয়া হয়েছে এর মুডটাকে বা ভয়েসটাকে পুরোপুরি কমপ্লিটলি এটাকে আরও এনহ্যান্স করার জন্য বা কমপ্লিট করার জন্য। সেই জন্য আই ডু নট লাইক টি এইভাবে ব্যবহার করা হয়েছে। তাই এই ডু ভার্বটা এই লাইক ভার্বটাকে সাহায্য করছে এর ভয়েসটা সম্পূর্ণ করতে, সেই জন্য ডু ভার্বটা হচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব আর লাইকটা হচ্ছে যে মেন ভার্ব। আরেকটা এক্সাম্পল দেখি, সি ডাজ হার ওয়ার্ক পারফেক্টলি, অর্থাৎ সে তার কাজ ঠিকঠাকভাবে করে। এই পুরো সেন্টেন্সটাই একটাই ভার্ব রয়েছে যেটা হচ্ছে ডাজ, কিন্তু এটা এখানে অক্সিলারি ভার্ব নয়, এটা হচ্ছে যে এখানে মেন ভার্ব। তার কারণ এই ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে একা এখানে ব্যবহৃত হয়েছে, তাই ডাজ ভার্বটা হচ্ছে যে এখানে মেন ভার্ব। এবার অনেকে হয়তো বলতে পারে যে আগের যে সেন্টেন্সটা সেখানে দেখলাম এই ডু ভার্ব, এটাও তো ডু ভার্ব, ডাজটাও ডু ভার্ব আর এটাও ডু ভার্ব। এখানে ডাজ হয়েছে তার কারণ সিটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আগের যে এক্সাম্পলটা সেখানে ডু ভার্বটাকে বললেন যে এটা মেন ভার্ব নয়, এটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সেকেন্ড এক্সাম্পলে আপনি বলছেন যে এটা মেন ভার্ব, তাহলে একই ভার্ব প্রিন্সিপাল ভার্ব বা একই ভার্ব অক্সিলারি ভার্ব একসাথে কি করে হতে পারে? একসাথে হয় না, তবে হ্যাঁ একই ভার্ব সেটা মেন ভার্বও হতে পারে আবার সেটা অক্সিলারি ভার্বও হতে পারে, তবে সেটা সেই সেন্টেন্সের ফাংশন অনুযায়ী দেখতে হবে যে সেটা কিভাবে কাজ করছে। যেমন আগের সেন্টেন্সে কি এটা লাইক ভার্বটাকে হেল্প করছিল তার মুডটাকে কমপ্লিট করার জন্য, সেই জন্য ডু ভার্বটাকে বলেছিলাম যে এটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। কিন্তু সেকেন্ড যে সেন্টেন্সটা সেটা কিন্তু এখানে এই ডু ভার্বটা অন্য কোনো ভার্বকে সাহায্য করছে না, এটাই নিজে একা বসেছে এবং একাই স্বাধীনভাবে এটা ইউজড হচ্ছে,
সেই জন্য এটা হচ্ছে যে মেন ভার্ব। নেক্সট এক্সাম্পল, সি উইল সিং আ সং, সে একটা গান গাইবে। এই সেন্টেন্সটার মধ্যে দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে উইল, একটা হচ্ছে সিং। উইল, উড, শ্যাল, শুড এগুলো হচ্ছে যে মডাল অক্সিলারি। অক্সিলারি ভার্বের কিছু ভাগ আছে, সেটা আমি একটু পরে বলছি। তার মধ্যে কিছু হয় প্রাইমারি আর কিছু হয় মডাল। তো উইলটা হচ্ছে যে মডাল অক্সিলারি। আর যে কোনো মডাল অক্সিলারির পর অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসে। সেই জন্য এই উইলের পর এই সিং, সিংয়ের তিনটে ফর্ম হচ্ছে সিং, স্যাং, সাং। সেই জন্য এই সিং অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটা বসেছে। তাই উইল ভার্বটা সাহায্য করছে এই সিং ভার্বের টেন্সটাকে ফর্ম করতে। তাই উইল ভার্বটা হচ্ছে যে হেল্পিং ভার্ব আর সিংটা হচ্ছে যে মেন ভার্ব। নেক্সট এক্সাম্পল, সি উইলস টু হ্যাভ আ প্রাইজ, অর্থাৎ সে একটা প্রাইজ পেতে ইচ্ছা প্রকাশ করছে। তো এখানে একটাই ভার্ব রয়েছে। অ্যাকচুয়ালি এটা দেখে মনে হচ্ছে যে এখানে উইলটা হতে পারে হেল্পিং ভার্ব আর হ্যাভটা হতে পারে মেন ভার্ব, কিন্তু না, এখানে একটাই মেন ভার্ব, যেটা হচ্ছে যে উইলস। আর টু হ্যাভ এটা হচ্ছে যে ইনফিনিটিভ। এই ফর্মটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় এটা ইনফিনিটিভ। এটা কোনো এখানে মডাল হিসাবেও কাজ করছে না, এটা এখানে কোনো প্রাইমারি অক্সিলারি হিসাবেও কাজ করছে না, আবার এটা মেন ভার্ব হিসাবেও কাজ করছে না। এটা হচ্ছে যে ইনফিনিটিভ। এখানে একটাই মেন ভার্ব, যেটা হচ্ছে যে উইলসটা, কারণ এটাও ইন্ডিপেন্ডেন্টলি এখানে ইউজ হয়ে যায়। এবার এই অক্সিলারি ভার্বের যে ভাগ বললাম দুটো, তার মধ্যে একটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি, তার মধ্যে পড়ে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। বি ভার্বের মধ্যে পড়ে বি, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো সব হচ্ছে যে বি ভার্ব, আর এগুলো হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি। হ্যাভ ভার্বের মধ্যে পড়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি। আর মডাল অক্সিলারির মধ্যে পড়ে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলোর ব্যবহারটা আমি একটু পরে বলছি। এবার প্রাইমারি অক্সিলারি ব্যবহারটা প্রথমে বলি। যেমন প্রথমে বলেছি যে বি ভার্ব। বি ভার্বগুলো ইউজ হয় ফর ইন্ডিকেটিং কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্যাসিভ ভয়েস। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স যখন আমরা ফর্ম করি, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট বা পাস্ট যেটাই হোক, প্রথমে আমরা বি ভার্ব দিই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিই, মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এখানেও আছে একটা উদাহরণ, আই এম ডুইং দ্য সাম, আমি অঙ্কটা করছি। এখানে অ্যামটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের সাথে যোগ হয়েছে আইএনজি। তো কন্টিনিউয়াস টেন্স ফর্ম করার জন্য সাহায্য করছে এই অ্যামটা, অর্থাৎ এটা কি একটা প্রাইমারি অক্সিলারি। সেকেন্ড, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, অর্থাৎ কাজটা আমার দ্বারা করা হবে, এটা হচ্ছে যে একটা প্যাসিভ ভয়েস, আর বি ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। এরপর আরেকটা কথা যেটা বলি, এই যে প্রাইমারি অক্সিলারিগুলো বললাম, সেটা বি ভার্ব বা হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো প্রাইমারি অক্সিলারি হিসাবে তো ইউজ হচ্ছে, তবে এগুলো মেন ভার্ব হিসাবেও ইউজ হতে পারে। সেটা ফাংশন অনুযায়ী হবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে। যেমন অ্যামটা হচ্ছে যে বি ভার্ব, এটাকে আমি বললাম যে এটা প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। এখানে এই অ্যামটা কিন্তু প্রাইমারি অক্সিলারি নয়, এটা হচ্ছে যে মেন ভার্ব, কারণ এটা ইন্ডিপেন্ডেন্টলি ইউজড হয়েছে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া। সেম যে পরের এক্সাম্পলটাও দেওয়া আছে, হি ইজ আ ডক্টর, ইজটা প্রাইমারি অক্সিলারি হলেও এটা হচ্ছে যে এখানে মেন ভার্ব, এখানে মেন ভার্ব হিসাবে এটা কাজ করেছে। আচ্ছা, নেক্সট যেটা, আচ্ছা এটা বলার আগে আর একটা কথা বলি। এখানে একটা এক্সাম্পলে আমি বললাম এই সি উইলস টু হ্যাভ আ প্রাইজ, এখানে টু হ্যাভটা এখানে ইনফিনিটিভ রূপে ইউজ হয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে টু হ্যাভটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ইউজ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বাট এখানে এটা ইনফিনিটিভ। ওকে, এবারে হ্যাভ যে প্রাইমারি অক্সিলারি, তার ইউজগুলো বলি। এটা ইউজ করা হয় ফর ইন্ডিকেটিং পারফেক্ট টেন্স,
ফর্মস, পারফেক্ট টেন্স ফর্ম করার জন্য হ্যাভ ভার্ব ইউজ করা হয়, কিছু প্যাসিভ ভয়েসও ইউজ করা হয়, নমিনেটিভ অ্যাবসলিউটও ইউজ করা হয়। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে যে একটা পারফেক্ট টেন্সের উদাহরণ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হ্যাভটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব আর ডুটা হচ্ছে যে মেন ভার্ব, ঠিক আছে। আর হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোর পর ভার্বের থার্ড ফর্ম হয়। সেকেন্ড এক্সাম্পল, ইট হ্যাজ বিন রেনিং ফর 5 days, 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো এখানেও এই হ্যাজ ভার্বটা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজড হয়েছে। থার্ড, এটা একটা নমিনেটিভ অ্যাবসলিউটের উদাহরণ দেখানো হয়েছে। নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে একটা ক্লাস আমার আছে অলরেডি, তো যদি কেউ দেখতে চান তো সেটার আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন সেটা। দ্য সান হ্যাভিং রাইজেন, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্ড, এখানেও এই হ্যাভিংটা প্রাইমারি অক্সিলারি। এবার নেক্সট যে দুটো এক্সাম্পল দেখানো হয়েছে, এখানে হ্যাভ ভার্বগুলো অক্সিলারি ভার্ব নয়, মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন সি হ্যাড আ নাইস আমব্রেলা, এখানে হ্যাডটা মেন ভার্ব। হাউ মেনি চিলড্রেন দে হ্যাভ, এখানেও হ্যাভটা হচ্ছে যে মেন ভার্ব, কারণ এগুলো দুটো ক্ষেত্রেই ভার্ব দুটো আলাদাভাবে স্বাধীনভাবে ইউজড হয়েছে। এরপর দেখব ডু ভার্ব। টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ডু ভার্ব ব্যবহার করা হয়, নেগেটিভ সেন্টেন্স ফর্ম করার জন্য, এবং টু গিভ স্ট্রেস ইন আ স্টেটমেন্ট, কোনো একটা স্টেটমেন্ট যদি জোর দিয়ে বলা হয় তো সেক্ষেত্রে ডুটা আমরা ব্যবহার করতে পারি। যেমন ডু ইউ লাইক ফুটবল, এই সেন্টেন্সে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা এখানে প্রশ্ন করার জন্য এই ভার্বটাকে আমরা ব্যবহার করেছি। আই ডু নট লাইক হিম, এটাও হচ্ছে যে অক্সিলারি ভার্ব, এটা এই লাইক ভার্বটাকে হেল্প করছে এর মুডটাকে কমপ্লিট করার জন্য। এই এক্সাম্পলটা প্রথমেও বলেছিলাম। থার্ড যেটা বলেছে সেটা হচ্ছে আই ডু হিয়ার বাই অথরাইজ ইউ, এখানে এই ডু ভার্বটা ব্যবহার করা হয়েছে জোর দেওয়ার জন্য, এই পুরো স্টেটমেন্টটাকে আরও জোর দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানে মেন ভার্ব হচ্ছে যে অথরাইজ। তারপর এক্সাম্পল, উই ডু আওয়ার হোমওয়ার্ক রেগুলারলি, অর্থাৎ আমরা নিয়মিত আমাদের হোমওয়ার্ক করি। এখানে ডুটা হচ্ছে যে মেন ভার্ব, কারণ এখানে পুরো সেন্টেন্সটাই প্রথমত এখানে অন্য কোনো ভার্ব নেই, একটাই ভার্ব রয়েছে, আর এটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি যে ডুটা হচ্ছে যে এখানে মেন ভার্ব, নট অক্সিলারি ভার্ব। এবার দেখব যে মডাল অক্সিলারির উদাহরণ, ইউজেস। Modal auxiliaries are those helping verbs which help to express the mood or manner in which the action is done. Modal auxiliary ভার্বগুলো ব্যবহার করা হয় কারণ কোনো সেন্টেন্সের মধ্যে তার যে ভার্বের যে মুডটা বা তার যে ম্যানারটা সেটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে আমরা এই হেল্পিং ভার্ব বা সেই সমস্ত হেল্পিং ভার্বগুলো ব্যবহার করি, যেগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। এবার অক্সিলারি ভার্বের দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডাল। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে প্রাইমারি অক্সিলারিগুলোর ফর্ম থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, বা এগুলোর আইএনজি ফর্ম হয়। যেমন ডুটা কি প্রাইমারি অক্সিলারি, ডুইং হয়, ডাজ হয়, আচ্ছা ডান হয়, বা হ্যাভটা কি প্রাইমারি অক্সিলারি, হ্যাভের যে পাস্ট ফর্ম সেটা হ্যাড হচ্ছে। কিন্তু মডাল ভার্বগুলো এগুলোর কোনো এস ফর্ম হয় না, কোনো আইএনজি ফর্ম হয় না, ইডি ফর্ম হয় না, ইএন ফর্ম হয় না, সব সময় মডাল অক্সিলারি ফ্রেজ ফর্মটা বসে। মডাল মানেই সেটার কোনো পাস্ট ফর্ম বা ফিউচার ফর্ম এগুলো কিছু হয় না, ওর একটাই ফর্ম আছে, সেটাই বসে। আচ্ছা, নেক্সট বলেছে যে মডালের পর প্রিন্সিপাল ভার্বের কেবলমাত্র বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে, যেটা আমি প্রথমেই বলেছি। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন, আমি কাজটা একাই করতে পারবো। ক্যানটা কি মডাল, তো তারপরে ডু ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস, তোমার অবশ্যই নিয়মগুলো মেনে চলা উচিত। তো মাস্টটা হচ্ছে মডাল অক্সিলারি, তারপরে অ্যাবাইড যে ভার্বটা সেটা ফার্স্ট ফর্ম বসেছে। তারপর বলছে যে মডালগুলো মেন ভার্বের অর্থকে বিশ্লেষণ করে।
অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে প্রধান ক্রিয়াপদ থাকবে তার অর্থটাকে বিশ্লেষণ করবে এই মডেলটা। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? এই সেন্টেন্সটাই এই যে ডু ভার্বটা, এটা কিন্তু এই প্লে ভার্বের অর্থটাকে বিশ্লেষণ করছে না। এই ডাজ ভার্বটা এখানে ইউজড হয়েছে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য, ঠিক আছে? কিন্তু যদি বলা হয় হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে, তাহলে এই ক্যান এই মডেলটার সাহায্যে পুরো এবিলিটি, তার এবিলিটিটা বোঝাচ্ছে, অর্থাৎ সামর্থ্য বোঝাচ্ছে। অর্থাৎ মেন ভার্ব এই প্লের ভার্বটাকে, এই ভার্বটার অর্থটাকে বিশ্লেষণ করছে এই ক্যান ভার্বটা, অর্থাৎ এর দ্বারা এবিলিটি বোঝাচ্ছে, কিন্তু এই ডাজ ভার্বের দ্বারা সেটা বোঝাচ্ছে না। সেই জন্যই বলা হয়েছে যে মডেলগুলো মেন ভার্বের অর্থকে বিশ্লেষণ করতে পারে। এবার কিছু মডেল দেওয়া আছে এবং তাদের ফাংশন আর কিছু এক্সাম্পল আমি বলছি কিছু, আর আমি বলবো যে এগুলো একটু দেখে নিতে। যেমন উইল, উইল হচ্ছে যে জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়, আস্কিং, ফর আস্কিং। এক্সাম্পল আছে উইল ইউ গো টু স্কুল। সেকেন্ড এক্সাম্পল উড, এটা রিকোয়েস্ট করার জন্য ইউজড হয়। উড ইউ গিভ মি দ্য বুক, তুমি কি আমাকে বইটা দিতে পারবে? স্যালটাও আস্কিংয়ের জন্য। শুড, এটা হচ্ছে সাজেশন বা প্রস্তাব, উচিত অর্থে ব্যবহৃত হয়। ইউ শুড ওবে ইউর টিচার, তোমার টিচারকে মান্য করা উচিত। তো এটা হচ্ছে উচিত অর্থে বা সাজেশন অর্থে শুড অক্সিলারিটা, মডেল অক্সিলারিটা আমরা ব্যবহার করি। ক্যান, ক্যান হচ্ছে এবিলিটি বা সামর্থ্য বোঝাতে ব্যবহার করা হয়। হি ক্যান সিং, সে গান গাইতে পারে, মানে গান গাওয়ার যে ক্যাপেবিলিটি তার মধ্যে আছে সেটা বোঝানো হয় এই ক্যান মডেল অক্সিলারির সাহায্যে। কুড, এই ভাবটার সাহায্যে এবিলিটি বোঝানো হয় প্লাস রিকোয়েস্ট বোঝানো হয়। যেমন হি কুড ডু দ্য ওয়ার্ক, ডু দ্যাট ওয়ার্ক, সে সেই কাজটা করতে পারতো, এটা যেমন এবিলিটি বুঝিয়েছে। তো সেকেন্ড যে এক্সাম্পলটা, কুড ইউ হেল্প মি টু, কুড ইউ হেল্প মি টু, আচ্ছা এখানে ডুটা মিসিং গেছে, হ্যাঁ এখানে একটা ডু হবে, টু ডু দিস ওয়ার্ক, তো তুমি কি আমাকে হেল্প করতে পারবে কাজটা করতে, তো এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। তারপর মে, এই মডেল অক্সিলারি সাহায্যে পসিবিলিটি বোঝায়, মানে কোনো কিছু সম্ভাবনা, পারমিশন বা অনুমতি বোঝায়, এবং প্রেয়ার, প্রার্থনা বোঝায়। হি মে কাম হেয়ার টুডে, সে আজকে এখানে আসতে পারে, অর্থাৎ এটার সাহায্যে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তো এটা হচ্ছে পসিবিলিটি। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, এটা কি জিজ্ঞাসা করছে, মানে এটা পারমিশন চাইছে, অনুমতি চাইছে ভেতরে আসার জন্য। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটার মাধ্যমে প্রেয়ার বা প্রার্থনা বোঝাচ্ছে। এরপর মাইট, মাইটের সাহায্যেও সম্ভাবনা বোঝায় এবং প্রস্তাব বোঝায়, পসিবিলিটি অ্যান্ড সাজেশন। দ্য ইনসিডেন্ট মাইট বি ট্রু, অর্থাৎ ঘটনাটা সত্যি হতে পারে, এর সাহায্যে একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সেকেন্ড বলছে ইউ মাইট গো টু চেন্নাই ফর ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য তুমি চেন্নাইয়ে যেতে পারো, এর সাহায্যে একটা প্রস্তাব বোঝানো হয়েছে। এরপর মাস্ট, মাস্টের সাহায্যে কোনো কিছু বাধ্যতামূলক এরকম একটা সেন্স দেয়, যে করতেই হবে এরকম একটা ব্যাপার, যেমন সার্টেনলি অব্লিগেশন। ইট মাস্ট বি গুড, এটা ভালো হতেই হবে, বা ইউ মাস্ট ডু দিস, তোমাকে এটা করতেই হবে, মানে কি একটা জোর বোঝাচ্ছে, তো মাস্টের সাহায্যে জোর বোঝায়। এরপর নিড, অর্থাৎ প্রয়োজন, নেসেসিটি, প্রয়োজনীয়তা বোঝায়। যেমন হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। যা নিডস হয় না, তার কারণ কি, কারণ মডেলের সাথে বলেছি এস, ইএস, আইএনজি এই সমস্ত কিছু যোগ হয় না, শুধুমাত্র এর ফর্ম বসে। যদিও হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যেহেতু নিডটা এখানে মডেল ভার্ব সেই জন্য এর ফ্রেজ ফর্ম বসবে। তারপর ডেয়ার বা ডেয়ার নট, মানে বোল্ড কিছু একটা, দৃঢ় কোনো একটা বক্তব্য বা মন্তব্য করতে এই ডেয়ার বা ডেয়ার নটটাকে ইউজ করা হয়। যেমন যদি বলা হয় আই ডেয়ার ইউ টু ডু দিস, তুমি এটা করে দেখাও, মানে কি একটা বোল্ড একটা বক্তব্য তাকে বলা হচ্ছে। আই ডেয়ার সে ইউ আর আ ফুল, বা হি ডেয়ার নট ডু ইট। এখানে কোনোটার ক্ষেত্রেই ডেয়ার্স করিনি, তার কারণ এগুলো হচ্ছে মডেল।
অট টু, এটা হচ্ছে যে নৈতিক কিছু বাধ্যতা বোঝাচ্ছে। যেমন উই অট টু লাভ হার, উই অট টু, এটা হার হবে না, এটা আওয়ার হবে। উই অট টু লাভ আওয়ার ফ্যামিলি, মানে নৈতিক কিছু বাধ্যতামূলক কাজ করা হয় এই অট টু এটাকে ইউজ করে, ঠিক আছে। তারপর বলছে যে দিস ইজ রিয়েলি আ গুড ফিল্ম, ইউ অট টু ওয়াচ ইট। এটা কিন্তু মোরাল অব্লিগেশন নয়, এটা সাজেশন বোঝাচ্ছে, এটা সাজেস্ট করছে। তারপর বলছে ইউজ টু, ইউজ টু হচ্ছে যে হ্যাবিট বা অভ্যাস, অর্থাৎ অতীতকালের কোনো একটা অভ্যাস বোঝাতে, কোনো একটা কাজ আমি করতাম এরকম যদি বোঝানো হয় তাহলে ইউজ টু ব্যবহার করা হয়। হি ইউজ টু গো টু স্কুল এভরিডে, অর্থাৎ সে প্রতিদিন স্কুল যেত, তো এটা অতীতকালের একটা অভ্যাস বোঝাচ্ছে। এইগুলো হচ্ছে যে গেল মডাল অক্সিলারির ব্যবহার। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, যেটা প্রধান ক্রিয়াপদ, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বটাকে বলা হয় সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্বটাকে বলা হয় অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া হচ্ছে যে যে সমস্ত সেন্টেন্সে ভার্বের যদি অবজেক্ট থাকে, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে সেই সমস্ত ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। আর যাদের যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না সেই সমস্ত ভার্বকে বলা হয় অকর্মক ক্রিয়া। এক মিনিট, একটা পুরো সেন্টেন্স, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে যে সাধারণ যে বেসিক স্ট্রাকচার। কিন্তু সমস্ত সেন্টেন্সে অবজেক্ট থাকে না, মানে সেই ভার্বের অবজেক্ট থাকে না। ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি বা কি দিয়ে প্রশ্ন করি তখন আমরা অবজেক্ট পাই। যেমন হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, এখানে হিটা হচ্ছে যে সাবজেক্ট, ইজটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি, ইটটা হচ্ছে যে মেন ভার্ব, এখানে আইএনজি যোগ করা হয়েছে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর রাইসটা হচ্ছে যে অবজেক্ট। কিভাবে হচ্ছে অবজেক্ট? ইটটাকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি যে কি খাচ্ছে, তাহলে উত্তর পাবো যে ভাত খাচ্ছে, মানে রাইস, তাহলে রাইসটা হচ্ছে যে অবজেক্ট। তাই ইট এই ভার্বটা হচ্ছে যে এখানে ট্রানজিটিভ ভার্ব। দে হ্যাভ বট আ বাইসাইকেল, তারা একটা বাইসাইকেল কিনেছে। দেটা হচ্ছে যে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে যে অক্সিলারি, বটটা হচ্ছে যে মেন ভার্ব, বাইসাইকেলটা হচ্ছে যে এ বাইসাইকেল, এটা হচ্ছে যে অবজেক্ট। এবার এই বটটাকে যদি আমরা প্রশ্ন করি যে কি কিনেছে, তাহলে আমরা পাচ্ছি যে একটা বাইসাইকেল কিনেছে, তাহলে এটা হচ্ছে যে অবজেক্ট, সেই জন্য বটটা হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। তারপরে এক্সাম্পল, দ্য হর্স ওয়াক্স, অর্থাৎ ঘোড়া হাঁটে। ঘোড়া, দ্য হর্সটা হচ্ছে সাবজেক্ট, ওয়াকটা হচ্ছে যে মেন ভার্ব। কিন্তু আমি যদি প্রশ্ন করি ওয়াকটাকে কি হাঁটে, কোনো উত্তর আমরা পাচ্ছি না, তাহলে এটার কোনো অবজেক্ট নেই, সেই জন্য এই ওয়াকটা হচ্ছে যে ইনট্রানজিটিভ, ঠিক আছে। শর্মিলা লুকস হ্যাপি, শর্মিলাকে হাসি খুশি দেখতে লাগছে। শর্মিলাটা হচ্ছে যে এখানে সাবজেক্ট, লুকসটা হচ্ছে ভার্ব, হ্যাপিটা কিন্তু এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা অবজেক্ট নয়, তাই লুকসটা হচ্ছে যে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।